আজ দুপুরে সেলিম আঙ্কেল আমার শরীর স্পর্শ করলেন। মা তখন অফিসে। বৃহস্পতিবার আমার কলেজ হাফ ডে থাকে। সেলিম আঙ্কেল সেটা জানেন। সেলিম আঙ্কেলের সঙ্গে মার বিয়ের কথাবার্তা চলছে। এই কারণে সেলিম আঙ্কেল হুট করে ভর দুপুরে বাড়িতে আসায় আমি খুব বেশি অবাক হইনি। এরকম উনি আগে করেননি, কিন্তু দুদিন বাদে তো ওনার সাথে একসঙ্গেই থাকতে হবে। সেলিম আঙ্কেল শাহবাগ থেকে আমার জন্য নতুন উপন্যাস কিনে এনেছেন। ওটা দেখে আমার ধারণা হলো মাই হয়তো হবু মেয়ের সঙ্গে আইস ব্রেকিংয়ের জন্য সেলিম আঙ্কেলকে পাঠিয়েছেন। সেলিম আঙ্কেলের মতো প্রোঅ্যাক্টিভ মানুষের পক্ষে এখনই কৃতিত্ব প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া মোটেও অস্বাভাবিক না। সেলিম আঙ্কেল এসেই মার গল্প আরম্ভ করলেন। মা বিয়েতে কীরকম গহনা পছন্দ করবেন, মাথায় ঝাপটা সীতাপাটি নাকি টিকলি পরবে, সেই গল্প করতে করতে সেলিম আঙ্কেল হঠাৎ পিছন থেকে দুই হাত দিয়ে আমার শরীর স্পর্শ করলেন। ঘটনার আকস্মিকতায় আমি হকচকিয়ে গেলাম। প্রথমে ভাবলাম উনি হয়তো খেয়াল করেননি, হয়তো কোথাও একটা ভুল হয়েছে। কিন্তু যখন ওনার স্পর্শ পেয়ে আমি ভয়ে কুঁচকে গেলাম। নিজের অজান্তেই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মেরে ওনার হাত সরিয়ে দিলাম। তারপর দৌড়ে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি দরজা লক করে দিলাম। সেলিম আঙ্কেল আমার পিছন পিছন ছুটে এসে বাইরে থেকে বললেন, মেঘলা, প্লিজ একটা কথা শোনো। আমি সেজুতিকে চাই না, আমি তোমাকে চাই। সেজুতি আমার মায়ের ডাক নাম। সেলিম আঙ্কেলের কথা শুনে প্রবল ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি বেসিনের কাছে গিয়ে গলা উগড়ে বমি করে দিলাম। সেলিম আঙ্কেল ওদিকে দরজায় ধামধাম করে বাড়ি মারছেন। মনে হচ্ছিল এই বুঝি দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবেন। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, প্রেমময় মায়াময় একজন মানুষ। আর তাকে সরিয়ে কিনা এই লোকটাকে ধীরে ধীরে মনের ভেতরে বাবার আসন দিচ্ছিলাম। ছি! আমার কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমি জানালা দিয়ে দারোয়ান চাচাকে ডাকবো, পুলিশে ফোন করব। সেলিম আঙ্কেল তাও বললেন, প্লিজ মেঘলা, একবার বেরিয়ে আসো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি আর কখনো এমন করব না, এটা তোমার আর আমার মধ্যেই রাখো প্লিজ। আমি এবার রাগে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি না গেলে আমি এখনই পুলিশে ফোন করছি। এবার সেলিম আঙ্কেল উত্তেজিত হয়ে বললেন, আহ মেঘলা, সামান্য একটা ব্যাপারে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি জাস্ট মজা করেছি। আমি এখন ফোন করছি। ওকে ওকে, আমি গেলেই যদি তোমার ভালো লাগে তাহলে তাই যাচ্ছি। শুধু একটা কথা। সেলিম আঙ্কেল এখন সেন্টিমেন্ট খেলাচ্ছেন। ওনার কথার সুর শুনে মনে হচ্ছে আমিই বুঝি কোনো দোষ করেছি আর উনিই ভিকটিম। আমি ওনাকে ওনার কথা শেষ না করতে দিয়েই বললাম, প্লিজ আর কোনো কথা বলবেন না, যান এক্ষুনি। সেলিম আঙ্কেল গন্ডারের মতন গড়গড় করে বললেন, ব্লাডি হেল, এটা নিয়ে আর কথা বাড়িও না বলে রাখলাম, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। মিনিট খানেক পর ঠাস করে দরজা বন্ধের শব্দ হলো। বাথরুমের জানালা দিয়ে দেখলাম সেলিম আঙ্কেল গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। আমি বাথরুম থেকে ড্রয়িং রুমে এসে বাইরের দরজাটা ভিতর থেকে লক করে দিলাম। তারপর অবসন্ন হয়ে সোফায় বসলাম। সোফার পাশের টেবিলের ওপর সেলোফেনে মোড়ানো একগুচ্ছ রজনীগন্ধা। সেলিম আঙ্কেল মার জন্য এনেছেন, প্রায়ই আনেন। একবার মনে হলো ওগুলো ডাস্টবিনে ফেলে দিই। তারপর ভাবলাম, ফুলের তো কোনো দোষ নেই, তাছাড়া ওগুলো তো আমার জন্য আনেননি। ফুলদানিতে ফুলগুলো গুছিয়ে রাখলাম। সামনের দেওয়ালে বাবার একটা ছবি ঝোলানো। আমার বাবা মাত্র ৩৩ বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন মার বয়স কত হবে? এই বড় জোর ২৬-২৭। আমি বোধহয় ক্লাস 1-এ পড়ি। মা প্রথম প্রথম কেমন পাগলের মতন হয়ে গিয়েছিল, আর বিয়ে থা করেননি। নানুকে দেখেছি, কত প্রস্তাব নিয়ে এসেছে, মা ফিরিয়ে দিয়েছে। মা হয়তো আমার কথাও ভেবেছে। গত 10 বছর ধরে ওই অর্থে মা পুরুষ বিবর্জিত। কলেজে ওঠার পর থেকে মার জন্য আমার মায়া বেড়ে গেছে। আমি আস্তে আস্তে মায়ের স্যাক্রিফাইসটা বুঝতে শিখেছি। মার সঙ্গে প্রায় ঘ্যানোর ঘ্যানোর শুরু করেছি
মা যেন একটা বিয়ে করে। আমি নিজেও তো বড় হয়ে যাচ্ছি, এক সময় হয়তো আমারও ঘর সংসার হবে। মা কারোর গলগ্র হয়ে থাকবার মানুষ না, তাহলে বাকি জীবনটা মা কি করবে? একা একাই কাটাবে। সেলিম আঙ্কেল মার আগের অফিসের কলিগ, ডিভোর্সড। অনেক দিন ধরে নাছোড়বান্ধার মতন মার পিছে পিছে আছে তো লেগেই আছে। শেষমেশ অনেক জোড়াজুড়ির পর মা ওনাকে বিয়ে করতে রাজি হয়েছেন। সেলিম আঙ্কেলকে এতদিন ভালোই লাগতো, চটপটে স্মার্ট লোক। বলার আগেই সব কিছু বুঝে ফেলেন। মনে হয়েছিল উনি মাকে আসলেই কেয়ার করেন, মা ওই ভদ্রলোকের সঙ্গে সুখী হবে। আজ হঠাৎ সেলিম আঙ্কেলের মুখোশটা খসে পড়েছে। মা বাড়ি ফিরল সন্ধ্যাবেলায়। ঘরে ঢুকেই মা নিজের অজান্তেই গুনগুন করে গান গাইছে। মাকে ইদানিং আর আগের মতন ক্লান্ত অবসন্ন লাগে না। এতদিন একা একা আমাকে বড় করে অফিস আর ঘর একসাথে সামলে মা নিজের জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছিল। তারপরও আমার ধারণা মার আসল ক্লান্তিটা ছিল মনের। বেডরুমে গিয়ে মা বলল, মেঘলা, এদিকে আয় একটু। মার কাছে যেতেই মা ব্যাগ থেকে দুটো সিল্ক শাড়ি বের করে দিয়ে বলল, মেঘলা দেখ, খান ব্রাদার্স থেকে দুটো শাড়ি এনেছি ম্যাচিং করে। তোর কোনটা পছন্দ? দুজন কাল সন্ধ্যায় শাড়ি পরে বের হব। কাল কোথায় যাচ্ছি মা? কেন, ভুলে গেলি? কাল না তোর সেলিম আঙ্কেল ইনভাইট করেছে? সেলিম আঙ্কেলের কথা বলতে বলতে মার গাল দুটো কেমন যেন গোলাপি হয়ে গেল। আহা, কত বছর মার মুখে এমন লজ্জাবো গোলাপির আভা দেখতে পাইনি। একটু পর আমরা খেতে বসলাম। খেতে খেতে মা রাজ্যের গল্প করলো। অফিসে নতুন বস এসে কি করেছে না করেছে, কার প্রমোশন নিয়ে কি ঝামেলা বেঁধেছে। মনে হলো মা যেন খইয়ের মতন ফুটছে। অনেক দিন ধরে আমাদের বাসায় সব কিছু নিয়ম মাফিক চলছে, কিন্তু কোথায় যেন একটা আনন্দের অভাব, কি একটা নাই নাই ভাব। শুধু ইদানিং মার আহ্লাদি আচরণে মনে হয় শরৎ, হেমন্ত আর শীত পেরিয়ে এই বাড়িতে বসন্ত এসে গেছে। রাতের খাবার সেরে মা ড্রেসিং টেবিলের সামনে চুল টেনে বসলো। একটা কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আমার দিকে ফিরে বলল, এই মেঘলা, তুই তো খেয়ালই করিস না। কি মা? আমার সবগুলো চুলের আগা ফেটে কেমন দুভাগ হয়ে গেছে। আমি কাছে গিয়ে মার চুলে হাত দিয়ে বললাম, তাই তো মা, তুমি নিজেও তো খেয়াল করনি। মা মহা উৎসাহ নিয়ে বলল, এখন থেকে করব। ক্যাস্টার অয়েল কিনতে হবে। তুই এক কাজ কর, আপাতত কাঁচি দিয়ে চুলগুলো 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি ছোট করে কেটে দে। আমি বললাম, মা ওটা পার্লারে গিয়ে করলে ভালো হতো না? ওরা প্রফেশনালি কেটে দেবে। আমি কাটলে দেখবে এক পাশ বড় আর এক পাশ ছোট হয়ে গেছে। ধুর, খামোখা পার্লারে গিয়ে অতগুলো টাকা ঢালবো কেন? এই নে ধর কাঁচি, তুই কাট, একটু সাবধানে কাটিস। আমি মার চুল পিঠের পিছন থেকে সমান করে বিছিয়ে খুব সাবধানে কাঁচি দিয়ে কাটছি। মা আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গান গাইছে। এতগুলো বছর পর মা আবার স্বপ্ন দেখা আরম্ভ করেছে। মাকে আমি কিভাবে বলি সেলিম আঙ্কেলের ঘটনা? আজ সেলিম আঙ্কেল দাওয়াত করেছেন। আমি আর মা দুজনেই কালো সিল্কের ওপর সোনালি পাড় আর সোনালি সুতোর কাজ করা শাড়ি পরেছি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা দুই বোন। ধানমন্ডির ওই চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা রিক্সা নিয়েছি। ইদানিং সন্ধ্যাগুলো ভারী চমৎকার। আবছায়া স্ট্রিট লাইটের আলোয় প্রাণ হাই হাই করা বাতাস গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। মনটা কেমন করে ওঠে। রিক্সায় পুরোটা পথ মা আমাকে শক্ত করে ধরে রেখেছিল। আমি যে তার নারী ছেঁড়া ধন। 1/2 ঘন্টা পর রেস্টুরেন্টে ঢুকেই কেমন একটা ঘোর লাগা অনুভূতি এলো। চকচকে কাঠের ফ্লোর, সিলিংয়ে দামি ঝাড়বাতি, বাদামি মখমলে আবর্তিত চেয়ার। এমন পশ রেস্টুরেন্টে আগে কখনো আসিনি। রেস্টুরেন্টের প্রায় সবগুলো টেবিল মানুষে ভরে গেছে। অনেক মেয়ে বেগুনি শাড়ি পরে আড্ডায় মেতেছে। জানালার কাছে একটা গোল 4 সিটার টেবিলে সেলিম আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন।
পারফেক্ট জেন্টেলম্যানের মতন সেলিম আঙ্কেল আমাদের চেয়ার টেনে পেছনে সরিয়ে দিলেন। আমরা চেয়ার টেনে বসলাম। সেলিম আঙ্কেল উল্টো দিকে বসলেন। নেভি ব্লু রঙের শার্ট আর কালো ফর্মাল ট্রাউজারে সেলিম আঙ্কেলকে খুব শার্প লাগছিল। মার দিকে তাকিয়ে সেলিম আঙ্কেল মৃদু হেসে বললেন, সেজুতি, আমি খুব খুশি হয়েছি তোমরা মা মেয়ে দুজনেই আসতে পেরেছো। আর কালো শাড়িতে তোমায় যে কি গর্জিয়াস লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মা উত্তরে একটা মিষ্টি হাসি উপহার দিল। সেলিম আঙ্কেল এবার আমার দিকে তাকিয়ে বলল, আর মামনি, তোমাকে আজ একটা রূপকথার রাজকন্যার মতো লাগছে। কথা বলতে বলতেই সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ের ওপর পাড়া দিলেন। আমি ত্রস্ত হয়ে পা সরিয়ে নিলাম। ওয়েটার এসে মেনু দিয়ে দিল। মা যখন মেনু দেখছিলেন, সেলিম আঙ্কেল আমাকে চোখের নজরে চাকছিল। আমার পুরো শরীর মন ঘিন ঘিন করছিল। মার বিয়ের পর আমাদেরকে সেলিম আঙ্কেলের ধানমন্ডির বাসায় উঠতে হবে। এই জন্য সেলিম আঙ্কেল বাড়ির রেনোভেশন করাচ্ছেন। এই মুহূর্তে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে কিচেন ফিট আউট করেছেন। মাকে একবার গিয়ে দেখে আসতে হবে। এসব গল্প করতে করতেই খাবার চলে এলো। আমাদের পাশের টেবিলে একটু আগে দুজন তরুণী এসে বসেছে। দুজনেই শার্ট আর জিন্স পরা, সুঠাম আকর্ষণীয় গড়ন। সেলিম আঙ্কেল চাউমিন খেতে খেতে মাঝে মাঝে সেদিকে চোখ মারছিলেন। ওদের একজনকে দেখলাম সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে চোখ টিপল। সেলিম আঙ্কেলের মুখে কেমন একটা ছলমনে হাসি ফুটে উঠল। মা সেটা না বুঝে জিজ্ঞেস করলো, কি সেলিম, হঠাৎ হাসলে কেন? না, অফিসের একটা ঘটনা মনে পড়লো হঠাৎ, অন্য সময় বলবো। মা ডিনার শেষ করে রুমাল দিয়ে মুখ মুছে বলল, সেলিম, একটা কথা বলতে পারি? হ্যাঁ সিজিমণি, কেন না? আমার কান তো তোমার কথার ভিখারি। মেঘলার বাবা হঠাৎ মারা যাওয়ার পর আমি অকুল পাথারে পড়েছিলাম। তারপর তো জানো একা একা কত কষ্টে মেঘলাকে মানুষ করেছি। মেঘলাই আমার পৃথিবী। ইস, তখন যদি আমাদের পরিচয় থাকতো, আমি তোমার পাশে দাঁড়াতে পারতাম। মেঘলাকে নিজের হাতে মানুষ করতাম। মেঘলা তো আমারও পৃথিবী। বলতে বলতে সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ে আবারও পাড়া দিলেন। আমি পা সরিয়ে নিলাম। মা সেলিম আঙ্কেলকে বলল, তখন তো তোমার আগের বউ ছিল সিমি। হ্যাঁ, থাক না সে কথা। কি হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আরেকটা কথা বলি, রাগ করবেন না তো? কি? সিমির সাথে আজ ভোরে কথা হয়েছে। সে তো এখনো তোমার আগের অফিসেই চাকরি করে। সেলিম আঙ্কেলের চেহারা দেখে মনে হলো কোথাও একটা ছন্দপতন হয়েছে। শুকনো কণ্ঠে বললেন, হঠাৎ সিমি কেন? ব্যাংক লোনের ব্যাপার নাকি? আমাদের ব্যাংকে তো ইন্টারেস্টের রেট কম, আর এখন ব্যাংকে লোন নিয়ে কি করবে? আরে না না, ব্যাংক লোন টোন না। তাহলে কি? এই যে তোমাকে বিয়ে করব, তুমি মানুষটা কেমন আর একটু জানতে হবে না? সেলিম আঙ্কেল মুখ গম্ভীর করে বললেন, কি বললো সিমি? উল্টাপাল্টা কথা। তুমি নাকি ছোট ছোট মেয়েদের শরীর স্পর্শ করো, বিশেষ করে কাজের মেয়েদের। সেলিম আঙ্কেল এবার উত্তেজিত কিন্তু চাপা স্বরে বললেন, আমি তোমাকে বলেছিলাম না সিমি একটা মিথ্যাবাদী? সিমি না হয় মিথ্যে কথা বলছে, আমার মেয়েও কি মিথ্যা কথা বলছে? কে? মেঘলা? ও আবার কি বলে? কাল দুপুরে তুমি কি করেছো ওর সঙ্গে? ওয়েটার বিল নিয়ে এসেছে। সেলিম আঙ্কেল পারফেক্ট জেন্টেলম্যানের মতন ওয়েটারকে বিল শোধ করে অনেকগুলো টাকা টিপস দিলেন। ওয়েটার খুব খুশি হয়ে স্যার স্যার বলে চলে গেল। সেলিম আঙ্কেল কম্পোজার না হারিয়ে ঠান্ডা গলায় মার দিকে তাকিয়ে বললেন, সেজুতি, তাহলে সত্য কথা বলি, যদিও বলতে চাইনি। কি সত্য কথা? মেঘলা আমায় কি বলেছে জানো? কি? আমি থাকতে আপনি মাকে বিয়ে করতে চান কেন? চিন্তা করতে পারো কেমন বিগড়ে গেছে এই মেয়ে। তুমি আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। কি? লম্পট কোথাকার, আর কখনো আমার বাড়িতে আসবে না। সেলিম আঙ্কেল কিছু বলল না। কয়েক মুহূর্ত আমার আর মার দিকে কটমট করে তাকিয়ে থাকলেন। তারপর চোখা ঠান্ডা করে মাকে বললেন, সেজুতি, সিজি, একটা কথা বলি। বলো। আমার এক বন্ধু ছিল, যার সঙ্গে সে প্রেমে ব্যর্থ হতো,
সবাইকে বলে বেড়াতো তার সঙ্গে সেই মেয়ের নাকি শারীরিক সম্পর্ক হয়েছে, মেয়েদের ক্যারেক্টার খারাপ করে দিত। আমাকে এই কথা বলছো কেন? আমি কি বলে বেড়াবো জানো? কি? তোমরা মা মেয়ে দুজনের সাথেই আমি সম্পর্ক করেছি, দেখব তুমি আর তোমার মেয়ে কিভাবে সমাজে টিকে থাকো। সেলিম আঙ্কেল এমনভাবে হেসে হেসে বলছিলেন কথাগুলো, দূর থেকে দেখলে যে কেউ ভাববে একটা ডিসেন্ট ফ্যামিলি একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। আমার দুকান গরম হয়ে গেল। মা সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বলল, বুঝেছি। সেলিম আঙ্কেল পকেট থেকে একটা এঙ্গেজমেন্ট রিং নিয়ে মার দিকে বাড়িয়ে দিলেন, বললেন, গুড গার্ল, নাও এটা আঙুলে পরে নাও। 1 মিনিট। মা এঙ্গেজমেন্ট রিং হাতে নিয়ে উঠে দাঁড়ালো। রেস্টুরেন্টের গেস্টের দিকে তাকিয়ে একটা কাঁচের গ্লাসে চামচ দিয়ে টুংটুং শব্দ করে বলল, প্লিজ সবাই একটু শুন। আজ নারী দিবসের সন্ধ্যায় আমি একটা ঘোষণা দিতে চাই। অনেকেই চেয়ার ঘুরিয়ে মার দিকে তাকালো। বিদেশের অনুকরণে ইদানিং এই ট্রেন্ড চালু হয়েছে, সবার সামনে এঙ্গেজমেন্টের ঘোষণা। সেলিম আঙ্কেল আমার দিকে তাকিয়ে চোখ টিপে বললেন, একটু ভয় খাওয়াতেই লাইনে চলে এসেছে তোমার মা। আমি অসহায় চোখে মায়ের দিকে তাকালাম। মা বলছেন, আমার পাশে যেই ভদ্রলোককে দেখছেন আপনারা, এনার নাম সেলিম চৌধুরী। সবাই এখন কৌতূহল নিয়ে সেলিম আঙ্কেলের দিকে তাকালো। মা সেলিম আঙ্কেলের দিকে মুখ ঘুরিয়ে বলল, সেলিম, বসে কেন? উঠে আমার পাশে এসো। সেলিম আঙ্কেল মার পাশে এসে দাঁড়ালেন। সবার দিকে তাকিয়ে হেসে হেসে হাত নাড়লেন। এবার মা আমাকে দেখিয়ে বলল, আর এই হলো আমার মেয়ে মেঘলা। আমি লজ্জা পেলাম, কারণ সবাই আমার দিকে তাকিয়ে আছে। মা বলল, এখন আমার ঘোষণা শুনুন প্লিজ। সবাই জানে কি ঘোষণা আসবে। অনেকেই হাততালি দেওয়ার জন্য 2 হাত সামনে নিয়ে এসেছে। মা বলল, এই সেলিম চৌধুরী একটা জঘন্য মানুষ। কাল দুপুরে সে আমার মেয়েকে খারাপ স্পর্শ করার চেষ্টা করেছিল। আমি অফিসে ছিলাম। ভাগ্য ভালো আমার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে। আমি পুলিশে ভিডিও জমা দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন এই পিশাচের যেন ভয়ঙ্কর শাস্তি হয়। লোকজনের মুখে এখন ফিসফিসানি, চারিদিকে কেমন একটা স্তব্ধ চাঞ্চল্য। সেলিম আঙ্কেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। সেলিম আঙ্কেলকে ভেজা কাকের মতন লাগছে। পাশে বসা জিন্স আর শার্ট পরা স্মার্ট মেয়ে দুটো এই মাত্র উঠে এসে সেলিম আঙ্কেলের হাতে হাত কড়া পরিয়ে দিয়েছে। এরা যে সাদা পোশাকে পুলিশের লোক সেটা একমাত্র মা জানত। সেলিম আঙ্কেলকে সাদা পোশাকের পুলিশ অফিসাররা ঠেলতে ঠেলতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল। গেস্টদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। একটু পর আমি আর আমার মা বেরিয়ে এলাম। কাল রাতেই আমি মাকে সব খুলে বলেছিলাম। মা অনেক কেঁদেছিল, পুরনো বাড়ির মতন ভেঙে পড়েছিল। কিন্তু একটু পর মা নিজেকে গুছিয়ে নিয়েছিল, রানীর মতন উঠে দাঁড়িয়েছিল। 10 বছর ধরে যে মা এক হাতে আমাকে বড় করেছে, সে কিনা এই সামান্য ঝড়ে টলবে? রিকশায় যেতে যেতে মা আবারও শক্ত করে আমার হাত ধরে বলল, তুই আমার নারী ছেঁড়া ধন। তোকে যে খারাপভাবে ছোঁবে, দুনিয়ায় যে প্রান্তেই থাকুক, আমার হাত থেকে তার নিস্তার নাই। মা একটু থেমে আবারও বলল, কিন্তু তাই বলে ভাবিস না পৃথিবীর সব পুরুষ খারাপ। ঠেকে শেখা মানে কিন্তু হেরে যাওয়া না। আমরা বাড়ির কাছে চলে এসেছি। চারিদিকে মন হাই হাই করা বসন্ত বাতাস। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মনে মনে বললাম, আমার মাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমার মা একটা ওয়ান্ডারফুল ওম্যান। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।